দর্শক শুভেচ্ছা, আমি আয়েশা খান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার রাতে এনটিভির বিশেষ লাইভ রাতের আড্ডায়। দিনের পুরোটা সময় গ্রীষ্মের তীব্র দাবদাহ, শুধু এক পশলা বৃষ্টিই পারে মানুষ ও প্রকৃতিকে স্বস্তি দিতে। তবে গ্রীষ্মের এই মাঝরাতে শীতল একটা আড্ডা হতেই পারে, কি বলেন দর্শক? আজ যিনি আমাদের আড্ডার অতিথি, তিনি লেখালেখি দিয়ে তার যাত্রা শুরু করলেও পরবর্তীতে অভিনয়ের প্রবল ইচ্ছা থেকে তিনি চলচ্চিত্র এবং অভিনয়ের খাতায় নাম লেখান। তিনি হচ্ছেন শিবলী নোমান। চলুন দর্শক, আড্ডা দিই আজকে তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং প্রথমবারের মতন আপনার সাথে আড্ডা দিতে যাচ্ছি, তার জন্য আমি লিটল বিট এক্সাইটেড। আমিও এক্সাইটেড, কারণ হচ্ছে এনটিভির যে কোনো অনুষ্ঠানে বা এনটিভির যে কোনো কাজে আমি সবসময় এক্সাইটেড থাকি, এবং আজকে আরও বেশি এক্সাইটেড বিকজ আয়েশা খান তার সাথে আড্ডা হচ্ছে। দ্যাটস ইট। ইটস আ বিগ কমপ্লিমেন্ট ফর মি, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া শুরুতেই বলেছি লেখালেখির কথা। একটা সময় তো আপনি লেখালেখি করতেন, এবং যেটা আমরা জানি যে আপনি নাটকের জন্য লেখালেখি করেছেন। একটু সেই সময়কার দিনগুলো দিয়ে আজকের আড্ডাটা শুরু করতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এনটিভি এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, এবং ডেফিনেটলি আইসি আপনাকে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমার লেখালেখির শুরুটার জায়গা থেকে। আমার প্রথমত কাজ করার ইচ্ছে ছিল ক্যামেরার পেছনেই, সেই জন্যই সেখান থেকে শুরু, লেখালেখি দিয়ে শুরু, এবং ইচ্ছে ছিল যে ডিরেকশনে একটা নিজের মতো করে রাস্তা তৈরি করব, ইন ফিউচার অবশ্যই করব। তো সেখান থেকে শুরুটা হয় হচ্ছে এজাজ মুন্না ভাই, উনি বিভিন্ন কাজ যখন করতেন, ওনার চিফ এডি ছিলেন আমার ফ্রেন্ড। ও তখন হচ্ছে মুন্না ভাই যেসব লটগুলো শেষ হয়ে যেত নাটকে, সেই স্ক্রিপ্টগুলো আমাকে দিতেন, আমি সেগুলো নিয়ে পড়তাম, সেগুলো নিয়ে হচ্ছে লাইক নিজের মতো করে গবেষণা করতাম যে কীভাবে স্ক্রিপ্টিং করা যায়, কীভাবে কী করলে ভালো হয়। এবং গল্প যেহেতু ছিল মাথায় বিভিন্ন রকম, সেগুলো নিয়ে যখন আস্তে আস্তে সেগুলোকে স্ক্রিপ্টিং করা শুরু করি, বিভিন্ন গল্পের যে সিনপসিসগুলো যাদের সাথে পরিচিত ডিরেক্টর ছিলেন তাদের সাথে যখন তাদের কাছে দেই, অনেকের ভালো লাগে। এবং আমাদের যে সিস্টেমেটিক ওয়েটা যে হচ্ছে চ্যানেলে প্রথমে হচ্ছে সিনপসিসটা দেওয়া হয়, এবং সেখানে যদি সেটা ভালো লাগে তারপর সেটা স্ক্রিপ্টিংয়ে যেতে হয়। তো সেখান থেকেই আস্তে আস্তে শুরু। দেন আমার ফার্স্ট স্ক্রিপ্টিংয়ের যে কাজটি, সেটিতে সজল ভাই ছিলেন, মমা আপু ছিলেন, সারিকা ছিলেন, আর সেকেন্ড স্ক্রিপ্টিংয়ের যেটা সেটা মধ্যে নিশো ভাই ছিলেন, উর্মিলাদি ছিলেন। তো এগুলো হচ্ছে আমার হচ্ছে টেলিফিল্মের যে স্ক্রিপ্টিং সেগুলো। তো সেখান থেকে আস্তে আস্তে শুরু। আর তার পাশাপাশি আমি বেশ কিছু বেসরকারি চ্যানেলের জন্য তখন যেটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্টের যে কাজটা, সেগুলো করতাম। প্লাস হচ্ছে কিছু লাইফস্টাইল বিষয়ক হচ্ছে অনুষ্ঠান, সেগুলো স্ক্রিপ্টিং করেছি। সেই প্রজেক্টগুলোকে মানে প্রজেক্ট ডেভেলপ বলতে যেটাকে বোঝায়, ইউনিলিভারের কিছু প্রজেক্ট ছিল, সেগুলোতে কাজ করেছি। দেন হচ্ছে আস্তে আস্তে অভিনয়ের দিকে মুভ করা। বাহ, চমৎকার। এই যে আপনি বললেন নাটকের জন্য আপনি গল্প লিখতেন, তারপর যখন আপনি সেই নাটকগুলো প্রচারিত হতে দেখতেন বা টেলিফিল্মগুলো প্রচারিত হতে দেখতেন, তখন সেই কাজগুলো দেখার পর আপনি কি সন্তুষ্ট হতে পারতেন? মানে আমি জানতে চাইছি, পরিচালক আসলে সেই গল্পগুলোর প্রতি কতটা সুবিচার করতে পেরেছিলেন? না, আমি বলবো যে অবশ্যই যে যার জায়গা থেকে চেষ্টা করে বেস্ট একটা আউটপুট দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা মানুষের ভিজুয়ালাইজেশন ডিফারেন্ট। একদমই। হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে যখন একটি গল্প ভাবেন, বা যেহেতু আপনি নিজে একজন অভিনেত্রী, তো সেই জায়গা থেকে নিজের মতো করে কিন্তু অনেক সময় আমরা অ্যাক্টর যারা আছি তারা কিন্তু ভাবি যে আমরা এই সিকোয়েন্সটা এইভাবে হয়তো ডায়লগটা এইভাবে ডেলিভারি দেব, বা এটা হয়তো এইভাবে হবে, বাট ডিরেক্টর একটা ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন থাকে। তো সেই জায়গা থেকে তারা যেভাবে করেছে সেটা অবশ্যই আমি বলবো যে সুবিচার করেছে তাদের জায়গা থেকে। যেমন সজল ভাই আমাকে ফার্স্ট কাজ করার সময় বলছিল যে, মানে আমার সাথে ভাইয়ার দেখা, তো ভাই আমাকে বলছিল যে হচ্ছে এত ডিটেলিং করে লিখছো, 3 দিনে তো শ্যুট করে ডিরেক্টরের 12টা বেজে যাচ্ছে, বিকজ অনেকগুলো জোন ছিল। এবং আমার এখনো মনে আছে যে
32 কি 33টা সিন ছিল আমার ওই টেলিফিল্মটায়, অ্যান্ড সজল ভাই ছাড়া একটা সিকোয়েন্স ছিল শুধুমাত্র। সো ভাইয়ার উপর অনেক বেশি প্রেশার গিয়েছে। ভাইয়া বলতেছে যে 3 দিনে শুট করে শেষ করতে পারছেন না, এত ডিটেলিং করছো কেন? তো এই জায়গা থেকে আমি বলবো যে ডেফিনেটলি তারা তাদের জায়গা থেকে বেস্ট আউটপুট দিয়েছে। আচ্ছা, এখনো কি লেখালেখি করা হয়? রিসেন্টলি অনেক দিন পরে, প্রায় 5-6 বছর পরে দুটো সিঙ্গেল নাটকের স্ক্রিপ্ট লিখেছি, এবং এই প্রথম নিজের কাজে নিজের স্ক্রিপ্টে নিজের কাজ করা হয়েছে। এটা লাস্ট ডিসেম্বরে আমরা কক্সবাজার থেকে শুট করে আসছি। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, এর আগে কি কখনো আপনি নিজের লেখা স্ক্রিপ্টে নিজে কাজ করেননি? নিজেরটাই নিজে কাজ করিনি। এটা কাজ মানে একদম যে করিনি সেটা বললে ভুল হবে, কারণ তুখোরের কো রাইটার আমি ছিলাম। সো ফার্স্ট ফিল্ম আমার যেটা, সেটার গল্পটা হচ্ছে অন্য, মানে এরকম যে আমি ফার্স্ট ওখানে অ্যাসাইন হই অ্যাজ এ রাইটার। আচ্ছা। তো সেখান থেকে আমার ফার্স্ট মুভির যে ডিরেক্টর মিজানুর রহমান লাবু ভাই, এবং হচ্ছে প্রডিউসার যিনি ছিলেন রাজীব ভাই, তো ওনারা, এবং প্রথমেই আমাদের তখন থেকেই ইন্টেনশন ছিল নিশো ভাইকে নিয়ে কাজটা করার। ওকে। ইটস মানে ব্যাক ইন 2016-এর কথা বলছি আমি। তো সেটা টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা চিন্তা করলো এটাকে ফিল্ম করবে, এবং কেন জানি না, মানে ইন বিটুইন হচ্ছে আমি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামে টপ 10-এ ছিলাম, সেকেন্ড সিজন যেটা। তো সব কিছু মিলে তারা বললো যে না শিবলি, আমি তোমাকে নিয়ে কাজটা করতে চাই, অ্যান্ড আমি অ্যাট দ্যাট টাইম প্রিপেয়ার না অ্যাক্টিংয়ের জন্য, বিকজ লেখা এক জিনিস, ডিরেকশন এক জিনিস, অ্যাক্টিং ডিফারেন্ট। অ্যাবসলিউটলি। তো তারপরে আমি প্রাচ্যনাট্য ওয়ার্কশপ করি, অ্যান্ড তারপরে সেটার সাথে ইনভলভ হই। বাট সেখানে যেহেতু আমি একদম সলো রাইটার না, সো ওইটা বলবো না যে মানে পুরোপুরি ওইভাবে ইনভলভ। তো ফার্স্ট নিজের লেখা, একদম নিজের টোটাল স্ক্রিপ্টের, অ্যান্ড নিজে কাজ করেছি, বলবো যে এই রিসেন্টলি কাজ করে আসলাম একটা। আচ্ছা, তাহলে যদি এভাবে একটু জানতে চাই যে নিজের লেখা গল্পে নাকি অন্যের লেখা গল্পে কোনভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কাজ করতে? বোথ ওয়ে। বোথ ওয়ে, ওকে। বিকজ যখন ধরুন আপনি একটা গল্প লিখছেন, সো মানে অ্যাক্টর হিসেবে আমি চাই, মানে আমি একদমই হচ্ছে ডিরেক্টরস আর্টিস্ট। ও ওয়াও, একদমই। আচ্ছা, এভাবে কাজ করাটা কতটা উপভোগ করেন ডিরেক্টরের আর্টিস্ট হয়ে? আমার কাছে না এটাই বেশি ভালো লাগে আয়েশা। তাই? হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় কি যে যখন আমি একজন ডিরেক্টর কি চাচ্ছেন, তিনি কি দেখছেন, সেটাকে যখন আমি পোর্ট্রে করতে পারছি, সেটা আসলে আমার অ্যাচিভমেন্ট। আচ্ছা। কারণ প্রত্যেকটা মানুষের তো ইন্ডিভিজুয়ালিটি আছে, আপনি নিজের মতো করে যে কোনোভাবে ইচ্ছা করতেই পারেন, বাট উনি কি চাচ্ছেন। অনেক সময় এরকমও হয় যে আমি স্ক্রিপ্ট পড়ে ভেবেছি একরকম, বাট সেটে যাওয়ার পরে মনে হচ্ছে যখন ফার্স্ট সিকোয়েন্স করলাম বা সেকেন্ড সিকোয়েন্স করলাম যে না, এটা আসলে এইভাবে না, উনি ওইভাবে যাচ্ছেন। তখন নিজের ভিতরে একটা মানে খুঁতখুত শুরু হয়ে যায় যে না আসলে কি করবো এখানে। তারপরে ভাইয়ের সাথে দেখা যায় যেটা হয়, এরকম কোনো কনফ্লিক্ট হলে তখন হচ্ছে তার সাথে কথা বলে দেন হচ্ছে আবার নতুন করে শুরু করা। আচ্ছা আচ্ছা, এটা কি কখনো আপনার সাথে হয়েছে, ধরুন আপনি আপনার মতন করে পারফরমেন্স করলেন, কিন্তু ডিরেক্টর ওই প্রান্ত থেকে শুধুমাত্র কাট বললেন, ভালো হলো না খারাপ হলো কিছুই বললেন না, এরকম কি কখনো আপনি ফেস করেছেন? না, এরকমটা খুব একটা ফেস করা হয়নি, বিকজ আমি কাজটা শুরু করার আগেই অনেক বেশি আমি আসলে কথাবার্তা বলি কাজটা নিয়ে। সেটা বিজ্ঞাপনের ক্ষেত্রে হোক, বা হচ্ছে সিঙ্গেলের ক্ষেত্রে হোক, সিরিয়ালের ক্ষেত্রে হোক। এবং যখন আসলে মানে সিরিয়ালের ক্ষেত্রে কি হয়, প্রথম 2-1টা লটে হয়তো বা হচ্ছে কনভারসেশনটা অনেক বেশি হয় ক্যারেক্টার নিয়ে, বা হচ্ছে ভাইয়া কিভাবে কি চাচ্ছেন, এবং আমি আসলে ফলো করার চেষ্টা করি হচ্ছে মানে প্রত্যেকটা ডিরেক্টরের ইন্ডিভিজুয়াল একটা ডিরেক্টোরিয়াল ওয়ে আছে। আমি যাদের সাথেই প্রথম কাজ করা শুরু করি, সে আসলে কিভাবে ডিরেকশন দিচ্ছেন বা তার ওয়ে অফ মেকিংটা কীরকম, আমি সেটাকে অবজার্ভ করি প্রথম 2-3টা সিকোয়েন্স বা 2-একটা সিনের মধ্যে। মানে আই ওয়ান্ট টু প্লে দ্যাট ওয়ে, যে আপনি কিভাবে মেক করতে চাচ্ছেন, আমি ঠিক ওইভাবে কাজটা করতে চাই। বাহ, চমৎকার। কারণ আমি মাঝে মাঝে এটা ফেস করি, দেখি যে ডিরেক্টররা না কিছু বলেন না, খালি কাট বলেন, তো আমি খুবই কনফিউজ থাকি যে কাজটা কি ভালো হলো না খারাপ হলো। এইটা কিন্তু খুবই কনফিউজ থাকার মতো একটা জায়গা। যেমন অনেক সময় হয় এটা যে একদম হয় না তা না, বাট আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আসলে কোনো জায়গায় কনফিউজ থাকলে আমি না আগেই আলাপ করি যে ভাইয়া এই জায়গার এই ডায়লগটা না, মানে আমার কাছে কেমন যেন আসলে মনে হচ্ছে যে এইভাবে যাচ্ছে না, কিভাবে করতে চাও ভাই, এইভাবে করতে চাই, আচ্ছা ঠিক আছে করো। আবার অনেক সময় যেটা হয় যে রিসেন্টলি একটা কাজ করে আসলাম, সেখানে যেমন 4-5 বার টেক নিচ্ছেন, বিকজ আমি নিজেও ফিল করছি যে আসলে আমার ভিতর থেকে ওই ডেলিভারিটা আসছে না। একটা ড্রাঙ্ক একজন পার্সনের একটা সিকোয়েন্স ছিল, এবং আমার আসলে খুব পেইন লাগে ড্রাঙ্ক সিকোয়েন্স করতে।
আমি জানি না, মানে প্রত্যেকটা আর্টিস্টের কিছু কিছু বিষয় থাকে তো, মানে আমি এই জায়গাটা মানে পাগল এবং হচ্ছে ড্রাগ এই দুইটা আমার কাছে কেমন যেন আমি নিতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে আমার সমস্যা, আমি হতেই বলবো না, পারে। কারণ অ্যাক্টরদের তো আসলে ভার্সেটাইল হতে হয়, সব দিকে মুভ করতে হয়। আমার হচ্ছে এই জায়গাটা সমস্যা, মানে ড্রাঙ্ক অ্যান্ড হচ্ছে পাগল। আচ্ছা, একটু পেছনের দিকে ফিরে তাকাতে চাই, একটু শেকড়ের কাছাকাছি আপনাকে নিয়ে যেতে চাই। আপনি বলছিলেন যে আপনি একটা কাজের সুবাদে হচ্ছে প্রাচ্যনাটে যে আপনি ভর্তি হন, তো অভিনয় শেখার শুরুটা তার মানে আপনার প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন থেকে। সেখানে আমি যদি বলি যে প্রাচ্যনাট্যে যে সময়টা আপনি কাটিয়েছেন, সেই সময়টা আপনার কেমন ছিল, সেই দিনগুলো কেমন ছিল? দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ। কত মাস ছিলেন 6 প্রাচ্যনাট্যে? months। 6 মান্থস, হ্যাঁ, ওকে। এবং আমি আসলে ওই 6টা মাসে না ভিউ চেঞ্জ হয়ে গিয়েছিল। কেমন, একটু বিস্তারিত জানতে চাই। মানে আমি না আসলে মনে করি যে শুধুমাত্র অ্যাক্টর হওয়ার জন্য না, প্রত্যেকটা মানুষেরই আসলে থিয়েটার একটা সার্টিন অফ টাইম চর্চা করা উচিত। বিকজ আমরা যখন অ্যাক্টিংয়ের জায়গা থেকে হয় কি, যখন আমার সামনে 30 জন আমার ব্যাচমেট বসে আছেন, তাদের সাথে যখন আমরা কাজ করছি, তখন সেখানে আসলে এতজন মানুষের এতগুলো চোখকে যখন ফেস করছি, তখন কিছুটা হলো সাহস বাড়ে। যেমন আমার ব্যাচমেট ছিলেন মৌসুমী মৌ, আমরা একসাথে প্রাচ্যনাট্যের ওয়ার্কশপ করেছি। তো এখনও ইটস বিং, মানে হচ্ছে খুব ভালো লাগে মৌকে যখন দেখি যে ও কন্টিনিউ কাজ করছে, আমি কন্টিনিউ কাজ করছি, আরও 2-1 জন আছে যারা কাজ করছেন। তো আমরা যখন একসাথে ওইখানে ওয়ার্কশপ করি, তখন দেখা যায় আমাদের হঠাৎ করে এরকম আজকে কোনো কথা নেই বার্তা নেই, যাওয়ার পর একটা স্ক্রিপ্ট দিয়ে বললো যে এটার উপর তোমরা কিছু একটা করো। তো দেখা গেছে আমরা ওইখানে 4-5 জন কিছু একটা ইনস্ট্যান্ট ভেবে হয়তো কিছু একটা করছি। তো এই যে ইম্প্রোভাইজেশনের একটা জায়গা ক্রিয়েট করা, এবং আজাদ আবুল কালাম পাভেল ভাইকে ডিরেক্ট টিচার হিসেবে পেয়েছি, দেন রাহুল আনন্দ দাকে পেয়েছি, তারপর সেখানে ফিল্ম অ্যান্ড মিডিয়ার আমাদের হচ্ছে ক্লাসটা নিয়েছিল অমিতাভ রানা ভাই, হ্যাঁ সরি অমিতাভ রেজা ভাই। সো আলটিমেটলি ওনাদেরকে পেয়েছি। সো এইটা না আসলে ভিউ চেঞ্জ করে দেয়, এবং ওইখানে সারাক্ষণ শুধুমাত্র ড্রামা, ফিল্ম, দেন হচ্ছে লাইফস্টাইল, একজন মানুষের আসলে মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য না, মানে আমি মনে করি যে কিছুটা সময় হলো থিয়েটার চর্চা করা উচিত। বাহ, চমৎকার। তাহলে একটু জানতে চাই এবার যে প্রাচ্যনাট আপনাকে কতটা সমৃদ্ধ করেছে বলে আপনি মনে করেন? অনেক অনেক, এই কারণেই বলবো, কারণ আমি নিজে আসলে আমার নিজের চেঞ্জেসটা বুঝতে পেরেছি যে এই 6 মাসে আসলে গ্র্যাজুয়ালি কিভাবে চেঞ্জটা আসছে। তো সেখান থেকে শুরু, কারণ অভিনয় তো আসলে অনেক বড়, আমরা এখনও কিছুই পাই না, কিছুই শিখিনি। তো ডে বাই ডে আসলে আমরা শিখবো, দেন আস্তে আস্তে কাজ করব। এখন অনেক সময় হয় কি, 3-4 বছর আগে কোনো করা কাজে দেখলে মনে হয় এই জায়গাটা যদি একটু এরকম করতে পারতাম, হয় না? আই গেস আপনার সাথেও এটা হয়। আমি কিছুদিন আগে আমার একটা বিজ্ঞাপনের একটা এক্সপ্রেশন দেখে আমি বলেছিলাম, আচ্ছা কেন ওইভাবে দিয়েছিলাম, যাতে একটু ওইভাবে দিতে পারতাম। আবার এখন করছি, 2 বছর পরে গিয়ে দেখা যাবে যে হয়তো বা আচ্ছা এটাই ভাবে কেন করেছি। রাইট। তো ওই জায়গা থেকে আসলে আপনি যে কথাটা বললেন যে শেকড়ের জায়গাটা, শুরুর জায়গাটা, এবং এটা আসলে একদম মানে ভেইনসে রয়ে গেছে, এটা কখন আসলে যাবে না। চমৎকার। এই যে বললেন যে শেখার কোনো শেষ নেই, নিজেকে ইমপ্রুভ করারও তো আসলে কোনো শেষ নেই। অভিনয়ের ক্ষেত্রে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে আপনি কি কি করে থাকেন? আমি ফিল্ম ফ্রিক, প্রচুর পরিমাণে ফিল্ম দেখি, ওয়েব সিরিজ দেখা হয়, সেটা আগের তুলনায় কিছুটা কম, বাট দেখা হয়। এবং সবার কাজ, মানে আমাদের এমনকি আপনার কাজও দেখা হয়েছে অনেক। সো আমি প্রত্যেকের কাজ দেখি, এবং আমাদের দেশীয়, ইন্ডিয়ান, হলিউডের প্রত্যেকটা কাজ দেখি। এবং হয় কি যে মানে এক একটা ক্যারেক্টার পোর্ট্রে করার সময় আমাদের তো আসলে অনেক ধরনের অনেক রেফারেন্স লাগে, অনেক ধরনের ছোট ছোট বিষয় থাকে যেগুলোকে আসলে মার্চ করতে হয়, দেন কিছু একটা মুভ করতে হয়। তো সেজন্য একসময় যেটা হতো যে আসলে পড়ার কোনো বিকল্প নেই, কিন্তু আমাদের তো এখন পড়ার অভ্যাসটা কমে গেছে। যেমন আমার প্রচুর পরিমাণ পড়া হয়, সেটা হচ্ছে এখন সেটা হয় হচ্ছে মোবাইলেই দেখা যায়, বিভিন্ন ব্লগে ঢুকে হয়তো বা স্টাডি করা হচ্ছে। বাট অভিনয়ের জন্য যেটা হয়, প্রচুর পরিমাণ দেখা হয় এখন। এবং আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ইউটিউবে বিভিন্ন থিয়েটার স্কুলের ছোট ছোট ক্লিপস পাওয়া যায়। আচ্ছা। এবং এই ক্লিপসগুলোতে ওরা বিভিন্ন হচ্ছে অ্যাক্টিং প্রসিডিউর নিয়ে, অ্যাক্টিং
এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করে সেগুলো দেখা হয়। এবং আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে আসলে মানে আমি যতটুকু বুঝি যে প্রত্যেকটা মানুষের দেখা উচিত, সেটা হচ্ছে আমাদের সিনিয়রদের বিভিন্ন ইন্টারভিউগুলো। বিকজ ওইখান থেকে না অনেক শেখা যায়, তাদের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তারা যখন শেয়ার করেন, তো সেই জায়গা থেকে না আসলে প্রচুর পরিমাণে শেখা যায়। ছোট ছোট অনেক বিষয় তারা শেয়ার করেন। যেমন হুমায়ুন ফরিদ স্যারের বিভিন্ন ইন্টারভিউ দেখলে বোঝা যায় যে এই মানুষটা আসলে কতটা ডেপথে গিয়ে এক একটা জিনিস চিন্তা করতেন। দেন আমাদের পার্শ্ববর্তী দেশের আই গেস নাম বললে খুব একটা সমস্যা হবে না, দ্য অনুপম খের শো আছে একটা। সো এখানে প্রত্যেকটা এপিসোড আমার কাছে মনে হয় যে এক একজন আর্টিস্টের জন্য আসলে এক একটা ক্লাস, আর কিছু না। বাহ, চমৎকার বললেন। আর নাটক নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেন? ডেফিনেটলি অ্যাট ফার্স্ট কন্টেন্ট, ডেফিনেটলি। এবং প্রত্যেকটা আর্টিস্টের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সো ওই দায়বদ্ধতার জায়গা থেকে এমন কোনো কিছু যেটা কিনা আসলে সমাজে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না, এই জিনিসটা যেমন আমার মাথায় থাকে। ডেফিনেটলি কন্টেন্টটা আমার কাছে মূল জিনিস, বিকজ আমি অলওয়েজ প্রেফার করি যে কন্টেন্ট ম্যাটার্স। আচ্ছা, আমরা তো আসলে যারা অভিনয় করি তারা অনেক ধরনের চরিত্র এক্সপ্লোর করতে চাই। সেক্ষেত্রে নাটকে অভিনয় করার ক্ষেত্রে আপনিও কি সব ধরনের চরিত্র এক্সপ্লোর করতে চান, নাকি বিশেষ কিছু কোনো চরিত্র আছে যে না আমি শুধুমাত্র এতটুকু চরিত্র নিয়ে নাটকে এক্সপেরিমেন্ট করতে চাই, বাকিগুলো আমি ওটিটি সিনেমা এগুলোর জন্য রেখে দিব, বা আরেকটু ম্যাচিওর হওয়ার পর তারপর আমি এক্সপ্লোর করতে চাই? না, এক্সপ্লোরটা আসলে প্রত্যেকটা কাজই করতে চাই। অনেক সময় যেটা হয় যে আসলে আমাদের অপরচুনিটি তো আসলে আর্টিস্ট, আমরা যারা অ্যাক্টর, অপরচুনিটি তো আসলে ডিরেক্টররা আমাদেরকে দেন আসলে। হ্যাঁ, অনেক সময় অনেক ক্যারেক্টার চাইলেও যে আমি এরকম একটা ক্যারেক্টার করতে চাই, কিন্তু আসলে এটা অপরচুনিটি পাচ্ছি না, হয় না এরকম আমাদের অনেক সময়। বাট কাজ আসলে যে একটু আগে বললাম না যে ড্রাঙ্ক কোনো ক্যারেক্টার বা হচ্ছে পাগলের কোনো ক্যারেক্টার হয়তো আমার করতে নিজের ভেতর থেকে কেমন যেন লাগে, এটা আমি জানি না এই ওয়ার্ডটা কি দিয়ে এক্সপ্রেস করবো আমি জানি না, বাট আমি ওইটাও করতে চাই। বিকজ ওইটা না করলে আসলে আমি ওইটার আসলে ভিতরে কি আছে সেটা আমি বুঝতে পারবো না। তবে আমি সব ধরনের ক্যারেক্টার করতে চাই, এটা হচ্ছে আমার মূল বিষয়টা। কিন্তু আমি পার্সোনালি আসলে পছন্দ করি থ্রিলার টাইপের ক্যারেক্টার করতে। দেন হচ্ছে যেসব ক্যারেক্টারের গল্পের মধ্যে সাসপেন্স অনেক বেশি, সেগুলো আমার নিজের কাছে খুব ভালো লাগে। যেমন তুখোর আমার ফার্স্ট মুভি যেটা ছিল সেটা টোটালি একটা সাইকোলজিক্যাল থ্রিলার ছিল। সো আমি আমার মানে হয় কি, আমি এখনও যখন তুখোর ওই ক্যারেক্টারটাকে ফিল করি, আই ক্যান ফিল ইট স্টিল নাও, বিকজ আমি একটা ক্যারেক্টার নিয়ে অ্যারাউন্ড 2 ইয়ার্স কাজ করেছি। আমার মুভি শুটিংয়ের আগ থেকে শুরু করে একদম হচ্ছে রিলিজ হওয়া পর্যন্ত, প্রি প্রোডাকশন থেকে শুরু করে প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, টোটাল কাজটার সাথে আমি ইনভলভ ছিলাম। এবং যেহেতু একটা নন লিনিয়ার গল্প ছিল, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, এই ক্যারেক্টারটার মানে তুখোর যে ক্যারেক্টারটা যেটা আমি প্লে করেছি সেটা একটা জার্নি ছিল। সো এই 2 ডাইমেনশনে খেলতে গিয়ে যেটা হয়েছে যে আমাকে প্রতিনিয়ত ভাঙতে হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে ওইটা আমার জন্য টু আর্লি ছিল। আমি যদি এখন 5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ক্যারেক্টারটা করতে পারতাম, আমি আরো অনেক বেশি ভালো করতে পারতাম। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি যদি এখন করতে পারতাম। নিশ্চয়ই বেটার কোনো অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে, সেজন্যই হয়তো বা প্রকৃতি আপনাকে প্রস্তুত করছে। এটাকে আমার মনে হয় ইতিবাচকভাবেই দেখা যেতেই পারে। আপনি কোনো চরিত্রে অভিনয় করতে গেলে সেই চরিত্রের প্রয়োজনে আপনার দিক থেকে কি কি ধরনের প্রস্তুতি থাকে? প্রথমেই আমি যেটা মানে হচ্ছে করি সেটা হচ্ছে ফিল করার ট্রাই করি, কারণ আমি বিলিভ করি যে প্রত্যেকটা ক্যারেক্টারের শুরু হয় হচ্ছে একদম পা থেকে, লাইক পা থেকে হচ্ছে এটা মাথা পর্যন্ত একদম বিল্ড আপ। মানে অনেক সময় আমাদের যেটা হয় যে আমরা ক্লোজ মিডিয়ায় এতটুকুতে কাজ করতে গেলে জাস্ট ফেস অ্যান্ড হচ্ছে যতটুকু আমি ফ্রেমে আছি অতটুকু নিয়ে কাজ করছি। অনেক সময় হয় না যে আমার এখন জুতা পরে আছে কিন্তু আমি স্যান্ডেল পরে ক্লোজ শট দিচ্ছি, বাট ওই আমি এটা পাই না, আমাকে ওই জায়গাটা জুতাটা পরে থাকতে হবে, বিকজ আমার ক্যারেক্টারটা ওটা ডিমান্ড করছে ওই মুহূর্তে, অ্যান্ড আমার ফিলটা আসতে হবে। সো প্রত্যেকটা ক্যারেক্টারকে আসলে ডিজাইন করতে গেলে আমি প্রথমে ওই ক্যারেক্টারটার ক্যারেক্টারাইজেশন কী সেটা নিয়ে ভাবি, সেই ক্যারেক্টারটার সাবটেক্সটটা কী। অনেক সময় হয় না যে আমাদের অনেক স্ক্রিপ্টের মধ্যে থাকে যে আমার বাবার নাম কি সেটা আমি জানি না, থাকে না অনেক সময়। তো তারপর হচ্ছে ওর সাবটেক্সট, ব্যাক স্টোরি কী সেটা আমি জানি না, একটা জায়গা থেকে সার্টিন জায়গা থেকে শুরু হয়েছে। তো নিজের মতো করে সেগুলো সাজানোর চেষ্টা করি, এবং এই জন্য আমি বলবো যে আমি গ্রেটফুল প্রাচুয়াটার কাছে, আমি গ্রেটফুল আমার সিনিয়রদের কাছে,
বিকজ আমার সিনিয়রদের কাছ থেকে আমি এই জিনিসগুলো ডে বাই ডে শিখেছি। ওকে, কোনো অনেকে চরিত্রে ঢোকার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন, আপনি কি কোনো বিশেষ কৌশল অবলম্বন করেন? না, ঠিক ওইভাবে কোনো বিশেষ কৌশল অবলম্বন না, ঠিক ওইভাবে মানে বিশেষ কোনো কৌশল অবলম্বন করা হয় না। মানে হচ্ছে বেসিক কিছু জিনিসপত্র যেগুলো থাকে, যেগুলো আসলে একটু মাথায় নেওয়ার চেষ্টা করি, এবং কিছুক্ষণ আগে জাস্ট যখনই আমরা শর্টটা যাব তার আগে তো বেসিক্যালি আমরা স্ক্রিপ্ট পড়ে বা রিহার্সাল করে সব কিছু রেডি হয়ে যাওয়ার আগে, জাস্ট শর্টে যাওয়ার আগে নিজের মতো করে অনেক সময় হয় যে কিছু একটা ফেলে দিয়ে ক্যারেক্টারে ঢুকো, লাইক এরকম। এবারে ফিরে যেতে চাই নাটকের প্রসঙ্গে। নাটক নিয়ে আপনি যেটা বলছিলেন যে প্রথমে লেখালেখি দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে আপনি নাটকের আর্টিস্ট হয়ে যান, যদিও শুরু হয় সিনেমা দিয়ে বলছিলেন, এবং সেখান থেকে আমরা যেটা দেখি আসলে যে নাটকের ইন্ডাস্ট্রিতে না এখন এক ধরনের পরিবর্তন এসেছে। দেখুন, আপনি শুরুতে যেভাবে কাজ করেছেন 2015-16 ওই সময়টার কথা যদি বলি, এখন কিন্তু একটু ভিন্নভাবে সবাই নাটক বানাচ্ছেন, দর্শকের রুচি পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনের একটা জোয়ার এসেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? না, ডেফিনেটলি পরিবর্তন তো আসবেই, এবং কিছুদিন পর এই যে এখন যেভাবে চলছে হয়তো 2 বছর পরে আবার একটা চেঞ্জ চলে আসবে। সো যেটা হয় যে আমি 18 থেকে যদি বলি যে আমি 18 থেকে নাটকের সাথে ইনভলভ, কারণ তার আগে আমি ওই 3 বছর যে দুটো ফিল্ম আমি করেছি, সো ওই সময়টা একদম টোটালি কোনো নাটক করিনি। ও, ক্যামেরার পেছনেও কি তখন ছিলেন না? না, একদমই না, জাস্ট ওই সময়টায় শুধুমাত্র ফিল্মটা নিয়ে ব্যস্ত ছিলাম। অ্যান্ড একটা সার্টেন টাইমে আসলে সেখান থেকে শিফট করা কারণ হচ্ছে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে যদি আমি অ্যাক্টর হতে চাই দেন শুধুমাত্র ফিল্ম নিয়ে আমি কন্টিনিউ করতে পারবো না, বিকজ আমি যাদের কাছ থেকে যেসব ফিল্মের অফার পাচ্ছিলাম, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি বিজ্ঞাপনের অফার আসছিল অ্যাট দ্যাট টাইম, তো ভালো ভালো কিছু কাজ করা হয় বিজ্ঞাপনের, অ্যান্ড দেন কিছু বিজ্ঞাপন দেখে আসলে নাটকের জন্য কল আসতে থাকে। তো তারপর নাটকে কাজ করা শুরু। তো আমি সবসময় চেয়েছি যেমন আমি হাই পিচ, দেন হচ্ছে কন্টেন্ট যেগুলো, মানে নাটকে তো একটা ড্রামা অ্যান্ড একটা স্ক্রিপ্ট সেটা থাকবে, কন্টেন্ট ডেফিনেটলি, বাট কিছু জিনিস হয় না যেগুলো আসলে ইউটিউব কন্টেন্ট, যেগুলো এখন কিছু জিনিসকে আমরা নাটক হিসাবে কিন্তু মানে আমাদের দেখাতে ইউজ টু করা হচ্ছে অডিয়েন্সকে। তো সেই জায়গা থেকে যেটা হয়, আমি ওই ধরনের কন্টেন্টগুলোর সাথে কখনো ইনভলভ হতে চাইনি, এবং আমি চেয়েছি সবসময় আসলে মানে টিভি স্ক্রিনের জন্যই কাজ করতে। ইউটিউবটা তো ডেফিনেটলি এখন সব কাজই ইউটিউবে যাচ্ছে, তো সেটা এক ধরনের, আর যেগুলো হচ্ছে একদম ইউটিউব বেস কন্টেন্ট, সেখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, দ্যাটস ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে জার্নিটা ওইভাবেই করতে চেয়েছি। যেমন রাফাত ভাই একদিন একটা মজার কথা আমাকে বলছিল যে হচ্ছে আমরা একসাথে মানজিল নামে একটা সিরিয়াল শুরু করেছিলাম, তো সেটা এখন অন এয়ার আসেনি। তো সেটা যখন হচ্ছে শ্যুট করা শুরু করি, জাস্ট সেকেন্ড সিকোয়েন্স করার পরে উনি আমাকে বলতেছিলেন যে তুই ওয়েবের জন্য, টিভির জন্য, তুই ইউটিউবের হাই পিচ কাজ করিস না কখনো। মানে এটা আমার কাছে খুব মানে বিশাল একটা কমপ্লিমেন্ট ছিল ইমরান রাফাত ভাইয়ের। তো আমি চেষ্টা করেছি আসলে ওইভাবেই কন্টিনিউ করতে। সো আর রুচির বিষয়টা দর্শকের, আসলে এটা নির্মাতা এবং আমরা এর জন্য কিছুটা দায়ী, কারণ হচ্ছে দর্শক তো আসলে তাই দেখবে যা আমরা তার সামনে উপস্থাপন করব। এখন রুচির দুর্ভিক্ষ বা দর্শকের রুচি পরিবর্তন হয়ে গেছে, ডেফিনেটলি কেউ না কেউ সেই জিনিসগুলো তার সামনে দিয়েছে, দ্যাটস ওয়াই সে সেটার সাথে মানে ইনভলভ হয়েছে। এখন আপনি টেবিলে খাবার যা রাখবেন, আপনার অতিথি সামনে এসে তো তাই দেখবে। সো ইট ডিপেন্ডস অন আস যে আসলে আমরা কি প্রোভাইড করব। সো রুচি আসলে কোন দিকে হবে, ওয়েব আসার পরে কেন একটা সার্টেন গ্রুপ ওয়েবের কাজই দেখছে, কেন তারা তো ইউটিউব দেখছে না, বা তারা তো কমেন্টস করছে না যে আমার এমবি ফেরত চাই। সো প্রত্যেকটা জনরারই ডিফারেন্ট অডিয়েন্স আছে, এবং সবাইকে রেসপেক্ট করতে হবে। আচ্ছা, এই যে কমেন্ট সেকশনের একটা কথা বললেন, কমেন্ট কি আসলে পড়া হয় আপনার? আমি পড়ি না, আমার এটা আমি জানি না এটা ভালো অভ্যাস নাই খারাপ অভ্যাস। আমি আসলে একটু মানে সোশ্যাল মিডিয়াতে একটু আনসোশ্যাল আমি। আচ্ছা আচ্ছা, কিন্তু তাহলে আমরা কিছু কমেন্ট পড়ে আসি। শিওর। দেখি আপনার দর্শকরা আপনাকে নিয়ে কি ভাবেন, কি লিখেছেন। জানি না।
আচ্ছা, কমেন্ট পড়ার আগে আমার দর্শকদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার দৃষ্টিশক্তি বোধহয় কিছুটা ক্ষীণ হয়ে এসেছে, আজকেও বোধহয় আমি পড়তে পারবো না। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন প্লিজ। যিনি প্রথমে কমেন্ট করেছেন বা প্রথমেই যার কমেন্ট পড়ছি, আজাদি হোসেন লনি, তিনি লিখেছেন, নাও ওয়াচিং রাতের আড্ডা, টুডেজ গেস্ট ইজ অ্যাক্টর শিবলি নোমান, অলসো রাইটার। প্লিজ ওয়েলকাম টু রাতের আড্ডা ইন লাইভ। থ্যাংক ইউ সো মাচ, আশা করি আপনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমিন লিখেছেন, আবারও রাতের তারারা হাজির হয়েছে অসাধারণ আড্ডা নিয়ে। তানবিন মিরাজ লিখেছেন, আজকের রাতের আড্ডা অনেক ভালো লাগছে, কারণ প্রিয় একজন অভিনেতা ও প্রিয় একজন হোস্টের একসঙ্গে আড্ডা দেখছি। অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ফারিন লিখেছেন, আর কোথাও যাওয়ার ইচ্ছে নেই, নাটকে শিবলি ভাইয়ের অভিনয় প্রশংসনীয় ছিল। হ্যাঁ, এটা একটা নাটক ছিল আমার আর ফারিয়া শাহরিনের, সেটা থ্যাংক ইউ যে এটা দেখেছেন এবং এত ভালো একটা মানে কমেন্টস করেছেন। আর ওনার সাথে একটা জায়গায় কিন্তু আমি একমত, সেটা হচ্ছে আমারও খুব মানে প্রিয় একজন হোস্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ অভিনেত্রীর সাথে আমরা মানে হচ্ছে আজকে আড্ডা হচ্ছে। সো যেই কমেন্টসটি করেছে তা মানে তার সাথে আমিও একমত। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। এই যে এক এক দিন এক এক সেটে এক একজনের সাথে কাজ করতে হয়, কিন্তু সিনিয়র অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের সাথে কাজ করার কিন্তু এক ধরনের আনন্দ আছে। তাদেরকে দেখে কতটা অনুপ্রাণিত হন? প্রত্যেকটা মুহূর্তে। এবং আমি আসলে আমার না সিনিয়রদের সাথে হচ্ছে সিঙ্ক খুব ভালো হয়। যেমন আমার যেটা হয়েছে যে আমার অভিনয়ে আসার পেছনে তানিয়া আপুর খুব বেশি অবদান, তানিয়া আহমেদ। কারণ আপুর সাথে যখন হচ্ছে আমি ওই লাইফস্টাইল রিলেটেড শোগুলো আমি স্ক্রিপ্টিং করতাম, ওগুলোর ডিরেক্টর ছিলেন তানিয়া আহমেদ আপু। হ্যাঁ, তো সেখানে 14, 15, 16 ব্যাক টু ব্যাক 3 ইয়ার্স আপুর সাথে আমার কাজ করার পর আপু আমাকে বললেন যে হচ্ছে তুই অ্যাক্টিংয়ের দিকে মুভ কর, হ্যাঁ তোর হাইট ভালো, লুক ভালো, মানে আপুর ভাষ্য অনুযায়ী, আমি এটা মনে করি না। তো যাই হোক আর কি, আপু বলতেছে তুই অ্যাক্টিংয়ের দিকে মুভ কর। আপু কি করতে হবে, যে থিয়েটার কর, বা হচ্ছে তুই যেহেতু লেখালেখি করিস তো এইটার একটা আইডিয়া তোর আছে, সো আস্তে আস্তে হচ্ছে অভিনয়ের দিকে মুভ কর। তো তানিয়া আপুর থেকে এই ইন্সপিরেশন। দেন হচ্ছে আমার মনে আছে যে আমরা শ্যুট করতেছিলাম থাইল্যান্ডে, সেখানে তৌকির ভাই ওনার ফ্লাইট উনি ব্যাক করবেন, আমি জানি না যে কেন ভাইয়া হচ্ছে হঠাৎ করে আমাকে বলতেছেন, ডাকলেন শিবলি এদিকে আসো। গেলাম, যাওয়ার পর উনি লবিতে একটা কাপ কফি নিয়ে বসলেন এবং 45 মিনিটস জাস্ট 1-to-1 আমার সাথে আড্ডা দিলেন। সো ওইটা না আমার জন্য একটা ক্লাস ছিল, একটা অ্যাক্টিং ক্লাস ছিল, যে মানে অ্যাক্টিং ইজ নট রিঅ্যাক্টিং আমরা যেটা বলি, অ্যাক্টিং ইজ মানে অল অ্যাবাউট মার্জিং, অল অ্যাবাউট লাইক অবজার্ভিং, বিলিভিং অ্যান্ড সব কিছু মিলে না 45 মিনিটস। ওনাকে এসে ড্রাইভার বারে ডাকছে, উনি বলছে বসো আমি আসছি। সো এই যে ভালোবাসাগুলো সিনিয়রদের কাছ থেকে, দেন আমি লম্বা সময় একটা কাজ করা হয়েছে সমাপ্তি ভাইয়ের সাথে, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। দেন ফারুক আহমেদ ভাই, আর হচ্ছে মন দেব যখন আমি করি, সেখানে আমি গ্রেটফুল যে ওইখানে আমি কবরী আন্টিকে পেয়েছি, আমি ওখানে গাজী রাকেট স্যারকে পেয়েছি। দেন ওইখানে হচ্ছেন মাহি ছিল আমার কো আর্টিস্ট, যেহেতু অ্যাক্টিংয়ের জায়গা থেকে অনেক সিনিয়র। সো ওই জায়গা থেকে না মানে প্রত্যেকটা সময় শিখেছি। এবং আরেকজন মানুষ যিনি পৃথিবীতে নেই এখন, মানে এইটা আমার হচ্ছে খারাপ লাগার জায়গা, যে আমি কখনো রিগ্রেট ফিল করি না মন নেব রিলিজ হয়নি এটা নিয়ে, যেহেতু অনেক এফোর্ট ছিল। বাট আমার খারাপ লাগার জায়গা হচ্ছে যে কবরী আন্টি এবং ওইটার ডিওপি ছিলেন মাহফুজুর রহমান খান। সো এই দুইজন লিজেন্ডকে আমি পেয়েছিলাম আমার একটা কাজের মধ্যে, এবং এই দুজনই এখন পৃথিবীতে নেই। এবং মানে আমার একটা কষ্টের জায়গা হচ্ছে এটা যদি কখনো রিলিজ হতো বা একসাথে বসে যদি দেখতে পারতাম। সো মাহফুজ স্যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। মানে ক্যামেরায় তো একজন সিনেমাটোগ্রাফার থাকেন হচ্ছেন একজন আর্টিস্টের সবচেয়ে কাছে, তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। কবরী ম্যামের প্রসঙ্গ আপনি টেনে এনেছেন, গত 17 এপ্রিল ছিল তার মৃত্যুবার্ষিকী। শিবলি ভাই, আপনি তো মন দেব চলচ্চিত্রে তাকে একদম কাছ থেকে দেখেছেন, এই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। অসাধারণ অনুভূতি ছিল আসলে। উনি মানে দাদি এবং নাতির চরিত্রে আমরা অভিনয় করেছিলাম, তো অসাধারণ আসলে, প্রতিটা মুহূর্তে অসাধারণ। এবং আমার একটা
হবি আছে, সেটা হবি না আসলে, এটা আমি বলতে চাই যে আসলে আমি আর্কাইভ করে রাখতে চাই। আমার কাছে রাজ্জাক স্যারের অটোগ্রাফ আছে, আমার কাছে কবরী আন্টির অটোগ্রাফ আছে, এবং আমি সেই অটোগ্রাফটা নেওয়ার আগে আমি বলি যে আপনার যা ইচ্ছা আমাকে উপদেশ, তারপর হচ্ছে মানে কিভাবে কি করবি, যা ইচ্ছা আপনি সাজেশন কোনো কিছু একটা লিখুন। উনি 2 পৃষ্ঠার মতো বিভিন্ন জিনিস লিখেছেন, এখনও সেটা আমার কাছে আছেন, এবং নিচে ওনার হচ্ছে অটোগ্রাফটা আছেন। সো মানে হয় না, এখন তো ফটোগ্রাফের যুগে চলে গেছি আমরা, সবাই ফটোগ্রাফটাই মনে রাখে, ছবি তুলে করতে মনে রাখে, বাট আমার কাছে মনে হয় যে এই যে মানুষগুলোর অটোগ্রাফটা আমার কাছে আছে, এটা আমার জন্য অনেক বড় কিছু। বাহ, চমৎকার। ওনার জন্য অনেক অনেক দোয়া রইল। তিনি আসলে একদম যখন তাকে আমরা নায়িকা হিসেবে পেয়েছি তখনই তো উনি সবার মন জয় করে নিয়েছিলেন মিষ্টি মেয়ে এই উপাধি দিয়ে। সেখান থেকে একদম জীবনের শেষ অবধি পর্যন্ত উনি আসলে অভিনয়টাই করেছেন। উনি যেখানে থাকুক আমাদের প্রত্যেকের ভালোবাসা এবং দোয়া সবসময় ওনার সাথে থাকবে। আচ্ছা ভাইয়া, অভিনয়ের ক্ষেত্রে কি আপনার কাউকে অনুসরণ বা অনুকরণ করা হয়? না, ঠিক অনুকরণ করা হয় না, বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ থেকে ডেফিনেটলি তো রেফারেন্স বলি, বা হচ্ছে যে আচ্ছা এই ক্যারেক্টারটা এইভাবে ইন্সপায়ার্ড হওয়া যায়, তো সেটা আসলে ক্যারেক্টার ধরে, মানে ইন্ডিভিজুয়ালি অনেক সময় হয় না যে আমি একই ফলো করছি বা একই ফলো করছি, বেসিক্যালি আমার ফলো করা হয় না। মানে আমি অলওয়েজ যতটুকু পারি আসলে নিজের মতো করে ইন্ডিভিজুয়ালিটি ক্রিয়েট করতে চাই। কারণ যখন আমি কাউকে একদম কপি করে ট্রাই করছি, ডেফিনেটলি এখনো পর্যন্ত আমাকে শুনতে হয়নি যে ও মানে যতটুকুই কাজ করেছি ও ওর মতো করে কাজ করে, এইটা শুনতে হয়নি। সো ইন্ডিভিজুয়ালিটিটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটা মানুষকে আমরা অ্যাক্টরদের, আমি শিবলী নোমান, আপনি আয়েশা খান, এই ইন্ডিভিজুয়ালিটিটা গ্রো না হওয়া পর্যন্ত কিন্তু আসলে নিজের মতো করে কোনো কিছু সেট আপ হচ্ছে না, হবে না। একদমই তাই। একাধিক চলচ্চিত্রে আপনি কাজ করেছেন, চলচ্চিত্রে কাজ করাটা কতটা উপভোগ করেন? ডেফিনেটলি অনেকখানি, সবচেয়ে বড় মাধ্যম, এবং প্রত্যেকটা আর্টিস্টের আসলে এটাই তো ইচ্ছা থাকে। মানে আমার ক্ষেত্রে হচ্ছে উল্টো, মানে যেটা হয় যে অনেক সময় আমাদের বেশিরভাগই এখন যেটা হয়েছে, মানে ফিল্মে যারা আসেন একদম ফিল্মের সাথে ইনভলভ থাকেন, এখন তো আসলে মার্জ হয়ে গেছে ইন্ডাস্ট্রি। সো এবং এইটাই জরুরি, কারণ আর্টিস্টের আসলে ধরা বাঁধা কোনো জায়গায় থাকা উচিত না। একদমই তাই। হ্যাঁ, আমরা এখন নাটক, থিয়েটার, ওয়েব, দেন ফিল্ম সবটাই করা উচিত, যেখানে বেস্ট যে ক্যারেক্টারের জন্য যাকে বেস্ট মনে হবে তাকেই তো পিক করাটা উচিত। বাট ফিল্মটা তো সবচেয়ে বড় মাধ্যম, যেহেতু আমার শুরু হয়েছে ফিল্ম দিয়ে, যদিও আমি খুব কাঁচা ছিলাম করতে করতে শুরু করেছিলাম, বাট ডেফিনেটলি ফিল্মটা অনেক বেশি উপভোগ্য, এবং ফিল্মটা করতে চাই, আরও বেশি কাজ করতে চাই, যেহেতু আমাদের টেকনোলজি অনেক বেশি রিচ হয়েছে, আমাদের এখন ভালো ভালো কাজ হচ্ছে। গত 3-4 ইয়ার্স ভালো ভালো কাজ নিয়ে আসছেন, ডেফিনেটলি কাজ তো অবশ্যই করতে চাই, এবং সেটা অনেক বেশি উপভোগ্য। বাহ, চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘ খরা কাটিয়ে দর্শক আবারও হলমুখী হচ্ছেন। দর্শক ধরে রাখার জন্য আমাদের আসলে চলচ্চিত্র অঙ্গনে যারা কাজ করছেন তাদের কি ধরনের উদ্যোগ তারা নিতে পারে বলে আপনি মনে করেন? এটা আসলে মানে আমি এক্ষেত্রে আসলে বলবো যে সবার আগে হচ্ছে প্রডিউসার যারা, ডিরেক্টর যারা, মানে তাদেরকে আসলে প্রফেশনাল ওয়েতে টোটাল কাজটা করতে হবে। মানে আমাদের যেটা হয় যে আমাদের দেখা যায় যে ইন্ডিভিজুয়াল প্রডিউসার অনেক বেশি, মানে প্রোডাকশন হাউস লাইক যে হচ্ছে একদম প্রফেশনালি যারা প্রডিউস করছে, শুধুমাত্র 2 ঈদের জন্য 2টা হচ্ছে প্রডিউস করছে এরকম না, কন্টিনিউয়াসলি প্রডিউস যখন করবে, লাইক জাজ যখন মাঝখানে অ্যারাউন্ড 15 ইয়ার্স আগে যেভাবে আসছিল, এরকম প্রোডাকশন হাউস হতে হবে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা, এবং সবাইকে মানে একটা সিঙ্কের মধ্যে আসতে হবে, হল মালিক থেকে শুরু করে, দেন প্রডিউসার থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ক্রিকেট টিমের 11 জন প্লেয়ার হয়ে খেলতে হবে। ইন্ডিভিজুয়াল জায়গা থেকে তো খেললে আসলে লাভ নেই। মানে হচ্ছে আমি আমার শুধু এই ফিল্মটা করলাম, এতটুকু যে করলাম সেটা না, ইভেন আর্টিস্টের জায়গা থেকেও আমাদের অনেক সময় হয় কি যে আমরা ভাবি যে অ্যাক্টিংটুকুই আমার কাজ, সেটা তো না। একদম প্রি প্রোডাকশন থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে, প্রমোশন থেকে শুরু করে, মানে একদম হল থেকে নামা পর্যন্তই আমাদের ইনভলভ থাকা উচিত। তো টোটাল জায়গাটা আমি মনে করি যে আসলে অডিয়েন্স কেন এখন এত বেশি ইনভলভ হচ্ছেন, বিকজ রিসেন্ট গত ঈদেরই যদি দেখি, বনলতা এক্সপ্রেসের প্রমোশন বলি বা বিভিন্ন ইউনিভার্সিটি জায়গাতে এখনো কিন্তু আর্টিস্টরা মুভ করছেন ওই জায়গা থেকে, তাহলে অডিয়েন্স কেন ইনভলভ থাকবে না? সবচেয়ে বড় বিষয়টা তো এটা যে হচ্ছে
একটা ওয়েতে আগাতে হবে। আমাদের বিষয়টা যেটা ছিল যে এই 10 বছর আগেও কিন্তু মানে আমি নিজেও বাংলা মুভির হচ্ছে অডিয়েন্স ছিলাম না, মানে যদি অডিয়েন্সের জায়গা থেকে বলি আমি নিজেও ছিলাম না, কিন্তু এখন একটা ব্র্যাক ইউনিভার্সিটি, একটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, মানে একদম জেনজি যারা বা রিসেন্ট কিছুদিন পরে হয়তো বা মানে আলফা চলে আসবে, ওরাও কিন্তু ইনভলভ হয়ে যাবে। হ্যাঁ, বাংলা সিনেমা নিয়ে কথা বলছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে যদি প্রশ্নটা আমি একটু এভাবে করি, দর্শককে হলমুখী করে রাখার জন্য কি ধরনের সিনেমা বানানো প্রয়োজন বলে আপনি মনে করেন? এখন আমি হাতে যেরকম কন্টেন্ট দেখছি তার চেয়ে বেটার কিছু। বাহ, মানে সেক্ষেত্রে একদম পাঁচমিশালি অ্যাকশন, মানে ফ্যামিলি ড্রামা, জনরাটা হচ্ছে এভরিথিং। এক্স্যাক্টলি, মানে জনরাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। মানে অ্যাকশন মুভি হলে সেটাকে মিনিমাম একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, ড্রামা হলে ড্রামাই হতে হবে, লাইক একটা মনপুরাই হতে হবে, যেটা সবাই দেখা মানে সবার দেখার মতো। অ্যাকশন হলে অ্যাকশনের মতো হতে হবে, তাণ্ডব হলে তাণ্ডবের মতো হতে হবে, একদম মানে যেটা হতে হবে হওয়ার মতো হতে হবে। বাহ, আমাদের দেশে আপনার প্রিয় চলচ্চিত্র পরিচালক কে বা কারা? অনেকেই আছেন, মানে ধরুন যে হচ্ছে মানে ওই যে বললাম যে ছোটবেলা থেকে 90s কিড, তো ওই ফিল্ম দেখতে দেখতে আগে ফ্রাইডেতে বিটিভিতে মানে হচ্ছে 3টায় মুভি শুরু হতো, তো তখন হচ্ছে ওইটার সাথে ইনভলভ ছিলাম। দেন হচ্ছে যখন স্কুল শেষ করি, গ্রাজুয়েশন করি, তো ওই জায়গা থেকে শুরু করলে হচ্ছে জহির অ্যান্সার, দেন হচ্ছে সুভাষ দত্ত, জাসি নজরুল ইসলাম, আলমগীর কুমকুম, দেন তারপর থেকে এসে রিসেন্ট যদি বলি তাহলে হচ্ছে রায়ান রাফির কাজ খুব ভালো লাগে। এই তো 5জন হয়ে গেছে অলরেডি, সব জেনারেশন ফুলফিল। আচ্ছা, আর কোন কোন পরিচালকের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন? নাট্যাঙ্গনের থেকে কয়েকজনের নাম বলবেন, চলচ্চিত্রাঙ্গন থেকে কয়েকজনের নাম বলবেন। আমি সবার সাথে কাজ করতে চাই। বাহ, ডিরেক্টর আর্টিস্ট যেহেতু সবার সাথে কাজ করতে চান। পরিচালনায় আসার ইচ্ছা আপনার, সেই ইচ্ছার কতদূর কি হলো? ইচ্ছা কি এখনো আছে? আর অবশ্যই ইচ্ছা আছে, এবং আরো কিছু সময় নিব, কারণ হচ্ছে মানে হয় না যে অ্যাক্টিংটা করছি, এখনো শিখছি, এবং যেটা সবচেয়ে বড় বিষয় যে ক্যামেরার পেছন থেকে দেখলে যেমন এক ধরনের মনে হয়, ক্যামেরার সামনে থেকে কাজ করলে এক ধরনের মনে হয়। তো এই মানে বোথ জায়গার এক্সপিরিয়েন্স থাকলে তখন আসলে কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। এবং অ্যাক্টিং করার ফলে যেটা হচ্ছে যে অনেক কিছু হয়তো বা মানে ডিরেক্টরিয়াল জায়গা থেকে অ্যাক্টরের কমফোর্টনেস বা হচ্ছে একজন অ্যাক্টর আসলে কি চিন্তা করছেন, এই জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করার সময়, আই গেস আপনিও ফিল করবেন, অনেক সময় আসলে ক্যামেরার পেছনে যে ডিরেক্টর আছেন বা হচ্ছে টিম আছেন, তারা আসলে অ্যাক্টরের পালসটা হয়তো ফিল করতে পারছেন না। সো একজন অ্যাক্টরের পালসটা ফিল করাটাও কিন্তু আসলে ইম্পর্টেন্ট। হয়তো বা আজকে আপনার মুড নেই, বা হয় না যে আমাদের এরকম যায় না, একটা ব্যাড ডে যায় না, সো আজকে হয়তো বা সকাল থেকে এসে আসলে ক্যারেক্টারের সাথে ইনভলভ হতে সময় লাগছে, বা কমফোর্ট জোনে নেই। এই পালসটা না আসলে অনেক সময় অনেকে বোঝে না। আবার যারা আছেন, অনেক ডিরেক্টর আছেন যারা কিনা এই জিনিসটা বুঝেন। সো আমার কাছে মনে হয় যে আসলে এই দুই জায়গায় কাজ করার ফলে, মানে আমি যেমন হচ্ছে ক্যামেরার পেছনে কাজ করার কারণে একদম প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল কে কোন রোলে আছেন এটা যেমন আমি জানি, আবার সামনে কাজ করার ফলে হচ্ছে যে আসলে অ্যাক্টরের যে পালসটা আসলে অনেক সময় কিভাবে একটা জায়গা থেকে কার ভেতর থেকে কোন জিনিসটা কিভাবে বের হয়ে আসে বা মানে বের করে আনা যায়, এই জিনিসটাও শিখছি। সো আরেকটু সময় নিতে চাই, বাট ডেফিনেটলি ডিরেকশনের দিকে আমি আসবো ইনশাল্লাহ। তাহলে তখন কি নাটক দিয়ে কাজ শুরু করার ইচ্ছা নাকি সরাসরি সিনেমা? ডেফিনেটলি নাটক দিয়ে কাজ করার ইচ্ছা। দেন পরবর্তীতে মানে লাইফ টাইমের মধ্যে এখন একটাই বিষয় যে আসলে সিনেমা বানাতে চাই। এটা আসলে সবারই ইচ্ছা আমার মনে হয়। যিনি পরিচালনার কাজে যুক্ত তিনি একটা দিন শেষে সিনেমা বানাতে চান, যারা অভিনয় করছি আমরা তারা দিন শেষে একটা সিনেমার অংশ হয়ে থাকতে চাই। একদম, কারণ সবচেয়ে বড় মাধ্যম তো আসলে এটাই, আর্কাইভ তো আসলে এটাই হয়। মানে আমাদের এখন এত বেশি প্রোডাকশন হচ্ছে, এত বেশি নাটক হচ্ছে, আসলে 10 দিন পরেই না কোনো একটা নাটক দেখে কেউ বলতে পারবে না যে ওই নাটকের এক্স্যাক্টলি গল্প কী ছিল। আসলে বলা টাফ, আমরাই আসলে বলতে পারি না। আমরা কাজ করার পরে কিন্তু আসলে গুলিয়ে যান অনেক সময়, আচ্ছা ওইটার গল্প কী ছিল, এটা গল্প কী ছিল, বাট ফিল্ম কিন্তু আর্কাইভ। একদমই তাই। এই যে আপনি বললেন আপনি 90s কিড, 90 দশকে কিন্তু এখন যেরকম সিঙ্গেল নাটক, সিঙ্গেল ফিকশন যেভাবে তৈরি হচ্ছে, তখন কিন্তু এতটা তৈরি হতো
বলে আমার জানা নেই। তখন হচ্ছে সিরিয়ালের যুগ ছিল, আমরা খুব দারুণ দারুণ কিছু সিরিয়াল পেয়েছি। এইসব দিনরাত্রি থেকে শুরু করে হুমায়ুন স্যার যতগুলো হ্যাঁ নাটক বানিয়ে গিয়েছেন, সেখানে আমার যতটুকু মনে পড়ে, আমি যেমন একান্নবর্তী পরিবার, এটা আমার খুব পছন্দের একটা সিরিয়াল ছিল। তো আপনার কি মনে হয় এখন এসে যে একটা সিঙ্গেল ফিকশন আপনাকে যতটা পরিচিতি দিচ্ছে, তার থেকে যদি এরকম একটা সিরিয়ালে আপনি কাজ করতে পারতেন রেগুলারলি, মানে আপনি অবশ্যই করছেন, এটা আমরা সবাই জানি, সম্প্রতি একটা কাজ আপনার শুরুও হয়েছে, কিন্তু আগে যেভাবে সিরিয়ালগুলো বানানো হতো সেভাবে যদি যত্ন নিয়ে সুন্দর গল্প নিয়ে যদি কেউ বানাতেন, সেখান থেকে পরিচিতিটা আসলে বেশি আসতো, এরকম কি কখনো মনে হয় বা ফিল করেন আপনি? ডেফিনেটলি, মানে এটা আসলে অনেক সময় মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো যেমন এখন আসলে হয় কি যে এত বেশি কাজ হচ্ছে, সো খুব কম কাজই হচ্ছে যেগুলো আসলে অডিয়েন্স একদম সরাসরি ফলো করছেন। টিভির ক্ষেত্রেও সেটা আরোই কম, সবাই তো আসলে ইউটিউবে ফলো করেই হচ্ছে ইউজ টু হয়ে গেছেন। বাট এখনও কিন্তু একটা অডিয়েন্স আছেন যারা কিন্তু ড্রয়িং রুম অডিয়েন্স যেটা বলা হয়। কারণ আমি 4 বছর একটা লম্বা সিরিয়াল করেছি এবং আমি এখনো পর্যন্ত নাটকের বেস্ট ফিডব্যাক আমার ওই কাজ থেকেই পেয়েছি। ইভেন আমার ওইটা অনেক 2022-এ শেষ হওয়ার পরে 24-এ 25-এ বা এখনও আমার ক্যারেক্টার নেম ছিল রাহাত, এখনও অনেকে বাইরে থাকলে মানে দেখা হলে যেটা হয় যে আমার শিবলির নাম জানে না, বা তুমি রাহাত ভাই, আপনি মানবিমানের রাহাত ভাই না, এটা এখনও পর্যন্ত আমি ফিডব্যাক পাই, স্টিল নাও আমি এটার ফিডব্যাক পাচ্ছি। সো ওইটা এক ধরনের বিষয়। আর হয় কি মানে সিরিয়ালের একটা মজার বিষয় হচ্ছে কি, লম্বা সময় একটা ক্যারেক্টারে যখন আমরা থাকি, সেই ক্যারেক্টারটা আসলে একটা জার্নি ক্রিয়েট করে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, যেমন রিসেন্টলি রাজ ভাইয়ের একটা কাজ খুবই ভালো যাচ্ছে এবং আমার মনে আছে আমি যখন গ্র্যাজুয়েশন করি এবং আমার কাজের শুরুটা আসলে যাদের দেখে, আমি ফাহামি ভাই, রনি ভাইয়ের খুব মানে ভক্ত ছিলাম। তো আমার এক রাতে বসে হাউসফুল নাটকের 46 পর্ব দেখা হয়েছে, এটা আমার এখনো মনে আছে। মানে একেবারে বসা, আমি অ্যাসাইনমেন্ট করতে বসে সেখান থেকে ডাউনলোড করা ছিল, দেখা শুরু করেছি, 46 পর্ব আমার স্টিল এখনো মনে আছে। সো ইটস ক্রেজি। তো ওই সময় কিন্তু মানে এটা খুব বেশি আগে না, 2012-13 পর্যন্ত কিন্তু একটা সিরিয়াল হচ্ছে একজন আর্টিস্টকে মেক করতো। এখন কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বাট এখনো হচ্ছে কিন্তু। এই যে এখন আমার কাছে মনে হয় কি, আমরা খুব দ্রুত এক ধরনের পরিচিতি আমরা লাভ করে ফেলি, যেহেতু এখন মাধ্যম বেশি, নাটক, ওটিটি, সিনেমা। আগে ব্যাপারটা এরকম ছিল না। এই যে এখানেও একটা পরিবর্তন, এই পরিবর্তনটা আপনার কাছে কেমন লাগে? সময়ের সাথে সাথে সব কিছু তো চেঞ্জ হয়। যেমন আগে শুধুমাত্র বিটিভি যখন ছিল, তখন কিন্তু দেখা গেছে যে বছরে হয়তোবা কেউ একটা নাটক করলেও কিন্তু সে পরিচিতি পাচ্ছে। হ্যাঁ, মানে তাদের হয়তোবা কোয়ান্টিটি কম ছিল, বাট কোয়ালিটি খুব রিচ ছিল। আবার আমাদের যেটা হচ্ছে যে কোয়ান্টিটি বেড়েছে কিন্তু কোয়ালিটি ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, সব কিছু মিক্স করে হচ্ছে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে দেখা যায় যে অনেক সময় আমাদের একটা কাজ যাচ্ছে, হয়তো আমরা নিজেরাই জানি না যে আচ্ছা এটা চলে গেছে আজকে, হয় কিন্তু সামটাইমস। বা হচ্ছে কিছু কাজ অডিয়েন্স দেখছে, কিছু যেমন যে একটু আগে যে গল্পটির কথা বললো যে হচ্ছে আর কোথাও যাওয়ার নেই, এটা কিন্তু 3 ইয়ার্স আগে, আমি জানি না ওনার এখনো মনে আছে এটা। এত বছর আগের একটা কাজ, হ্যাঁ, এটা ঈদের একটা কাজ ছিল। সো আলটিমেটলি ওইটাই আসলে কখন আসলে কে কোথায় কোনটা দেখেছে সেটা আসলে মনে রাখা যায় না। বাট আমরা প্রায় শেষের দিকে আরো কিছু কমেন্টস একটু পড়ে নিতে চাই। হোসেন লিখেছেন, টেল আস অ্যাবাউট ইউর শুটিং এক্সপিরিয়েন্স, হু ইজ দ্য বেস্ট অ্যাক্টর ইন ইউর আইস ইন আওয়ার স্মল স্ক্রিন? মানে একদম টোটালি, হ্যাঁ, টোটালি তো মানে খুবই টাফ কোশ্চেন। আপনার শুটিং এক্সপেরিয়েন্স এবং হচ্ছে কি আপনার পছন্দের তারকা ছোট পর্দার। আচ্ছা, এটা মানে আমার কখন তার সাথে কাজ করা হয়নি, বাট আমার স্ক্রিপ্টেড নিয়ে কাজ করেছেন, আমি নিশো ভাইকে বলবো, অপূর্ব ভাই ডেফিনেটলি। দেন জেনারেশন তো আসলে চেঞ্জ হতে হতে আসে। দেন আমাদের জেনারেশনে যদি বলি, ডেফিনেটলি তৌসিফ। দেন এখন যারা কাজ করছে তার মধ্যে মানে আমার আসলে হচ্ছে একটু মানে কি বলবো যে
লো পিচে বা হচ্ছে ক্যারেক্টারের ডেপথ রেখে কাজ করা এরকমটা আমার পছন্দ। তো আমি রিসেন্টলি পার্থর কাজ ভালো লাগে আমার কাছে। সো এই তো অনেকের হয়ে গেল। আর শুটিং এক্সপিরিয়েন্স হচ্ছে ডেফিনেটলি যদি কন্টেন্ট ভালো লাগে তখন আসলে কাজ করে শান্তি পাওয়া যায়। তখন আসলে মনে হয় না যে আসলে কাজ হচ্ছে, তখন আসলে মনে হয় যে একদম মানে এটাই আমার ফ্লোর, আমি এটাই করতে চেয়েছি। আর কন্টেন্ট যদি ঠিকঠাক না লাগে তখন আসলে খুব কষ্ট হয়, একটু কষ্ট লাগে। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। সুজন লিখেছেন, মায়ের দাম নাটকে নোমান ভাইয়ের অভিনয় বেশ ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। মায়ের দাম এনটিভিতে গত বছর প্রচারিত হয়েছিল। এটার ডিরেক্টর ছিলেন রবিউল শিকদার ভাই, এবং এটাতে ছিলেন সাবিনা আন্টি, পাবেল ভাই আর নাবিলা। খুবই মানে হচ্ছে জীবন ঘনিষ্ঠ একটা নাটক। এবং এই যে বললাম যে কন্টেন্ট ভালো হলে আসলে কাজ করে মজা পাওয়া যায়। সো এরকম একটি কাজ যে মানে সেকেন্ডে আমাদের রাত 3টা পর্যন্ত শ্যুট করতে হয়েছে। বাট এবং নাবিলা তখন বেবি হচ্ছে ছোট। সো বাট দুজনেই আমরা কাজ করে যাচ্ছি এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স। সেম আমাদের এই আমি নাবিলা আমাদের নিয়ে আরেকটা কাজ করেছেন রবিউল ভাই, অনিশ্চিত জীবন। এটাও টোটাল রেডি, এটাও একটা ভালো কাজ হবে। বাহ, চমৎকার, সেই কাজটি দেখার অপেক্ষায় রইলাম। শুভ লিখেছেন, আয়শা আপুর উপস্থাপনা বেস্ট ও নোমান ভাই খুবই ভার্সেটাইল একজন অভিনেতা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তো আরও একটা ধন্যবাদ আপনার প্রাপ্য। জীবন লিখেছেন, 2 নাম্বার নাটকটা আমার দেখা শিবলি নোমান ভাইয়ার অভিনীত বেস্ট নাটক। ভুলে গেছি কোনটা। আচ্ছা, সরি, ইটস ওকে। থ্যাংক ইউ। আপনি দেখেছেন আপনার সেটা মিতা আসলে লিখেছেন, নামের মিতা নোমান। তিনি লিখেছেন, যদি জানতে নাটকে নোমান ভাই ও মিম আপু জুটি বেঁধে বেস্ট অভিনয় করেছেন। হ্যাঁ, এটা আমার নাদিয়া মিমের একটা কাজ ছিল। এটাও ভালো একটা কন্টেন্ট ছিল দীপু আচরা ভাইয়ের। বাহ, চমৎকার। আজাদ লিখেছেন, শিবলি ভাই ইউ আর এ গুড ফ্রেন্ড অফ প্রেজেন্টার মৌসুমি মৌ আপু, অটোগ্রাফ ইজ ইয়োর ফেভারিট হবি, নাইস, বেস্ট উইশেস। আমি বুঝিনি। আজাদ লিখেছেন, শিবলি ভাই ইউ আর এ গুড ফ্রেন্ড অফ প্রেজেন্টার মৌসুমি মৌ আপু, অটোগ্রাফ ইজ ইয়োর, মেবি টেকিং অটোগ্রাফ হবে, টেকিং অটোগ্রাফ ইজ ইয়োর ফেভারিট হবি, নাইস, বেস্ট উইশেস। একদমই শেষের দিকে তো ছোট্ট করে একটু জানতে চাই, সামনে আপনার থেকে কি কি কাজ পেতে যাচ্ছি? সামনে ঈদের জন্য কিছু সিঙ্গেল করা হবে সামনের মাসে। অলরেডি একটা কাজ শেষ করলাম রুবেল হাসান ভাইয়ের, এটা মাল্টিকাস্টিং একটা কাজ ছিল। দেন 7 পর্বের একটা কথা হচ্ছে। সো নেক্সট এই কাজগুলো নিয়ে ব্যস্ত আছি। আর পাশাপাশি এখন হচ্ছে বেশ কিছু চ্যানেলে সিরিয়াল যাচ্ছে কিছু, সেগুলো কাজ করতে হবে, করে যাচ্ছি। এই তো। চমৎকার। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং দোয়া করবেন যেন ভালো ভালো কাজ করতে পারি। কারণ আপনাদের জন্যই আমাদের কাজ করা, আমাদের সবার ইনফ্যাক্ট সবার কাজ করা আপনাদের জন্য। এবং আপনাদের কাছ থেকে যখন আসলে আমরা কোনো ফিডব্যাক পাই, সেটা গঠনমূলক হোক বা হচ্ছে নিজেকে রিচ করার মতো কোনো কিছু হোক, সেটাই আসলে আমাদের প্রাপ্তি। আমাদের দিন শেষে হচ্ছে অ্যাচিভমেন্ট এটাই, যখন আপনারা আমাদেরকে ফিডব্যাক দেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি কি বিদায় নিয়ে নিব? আমরা একসাথেই বিদায় নিব, তো সমস্যা নেই। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আজকে রাতের আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আর দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বিদায় নেবার সময় চলে এসেছে, তাই বিদায় বেলায় বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে নতুন অতিথিকে সাথে নিয়ে আমি আয়েশা খান আবারও ফিরে আসবো এই স্টুডিওতে। শুভরাত্রি।